আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 বিশেষ শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর মাত্র হাতে গোনায় 6 দিন বা 7 দিন সময় বাকি আছে। তো এই সময়টাতে তোমার প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। এই বাংলাতে তুমি সর্বোচ্চ কিভাবে প্রিপারেশন নিতে পারো, বা তুমি ইতিমধ্যে সবগুলো পড়ে ফেলেছ, এখন তোমার প্রিপারেশনটা তুমি কীভাবে গুছাবা সেই সকল বিষয়গুলো, এবং পাশাপাশি হচ্ছে পুরো বাংলার দায়িত্বটা, অর্থাৎ তোমাদের যে বাংলা বিষয়টা আছে, এই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বলো, এই দুইটা পুরোটাই বিষয়, অর্থাৎ দুটা বিষয় আমরা এই 7 দিনের মধ্যে পুরোটাই রিভিশন দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে একবারে প্রথম ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা জাস্ট বেসিক জিনিসগুলো দেখবো, পাশাপাশি অপরিচিতা, বিলাসী এবং হচ্ছে আমার পথ, এই 3টা গদ্য আমরা একেবারে A to Z যা আছে, মানে এই গল্পের মধ্যে A to Z যা আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি তোমার হচ্ছে যেই জিনিসগুলো আমাদের আলোচনা না করলেই নয়, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে এই যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো দেখবে প্রতিবারে ভর্তি তোমার হচ্ছে পরীক্ষার মধ্যে তোমার এই জিনিসগুলো প্রতিবারে এমসিকিউ বা সিকিউ থাকেই। তো এই জিনিসগুলো যেহেতু থাকে সেই জন্য তোমাদের অবশ্যই এগুলো করতে হবে। হ্যাঁ, একটু দ্রুত আমার সাথে একটু যুক্ত হবা। সবাই একটু যুক্ত হয়েছে কিনা পারলে ক্লাসটা শেয়ার দিয়ে দিবা। সবাই একটু অনুরোধ থাকবে, তোমরা পারলে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবা, আমরা সবাই মিলে একসাথে এসে ক্লাসটা করব। ওকে, এই তো অনেকে চলে আসছো, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস শুরু করছি। দেখো, খেয়াল করলে বুঝতে পারবা, আমরা জাস্ট কয়েকটা টু দি পয়েন্টে জিনিসগুলো দেখবো, যেগুলো তোমার এবং তোমার পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার মধ্যে ম্যারাথন ক্লাসগুলো 1 দিয়েছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে অপরিচিতা, বিলাসী আর ছামার পথ। এই 3টা গল্প তোমার যখন তুমি পরীক্ষা দিবা, অর্থাৎ বাংলাতে তুমি যদি প্লাস পেতে চাও, অর্থাৎ তুমি বাংলাতে তুমি এইচএসসিতে এই প্লাস পেতে চাও, তোমাকে অবশ্যই বাংলায় প্লাস পেতে হবে। কারণ কি ভাইয়া, বাংলায় তুমি প্লাস পাওয়া সহজ। এখন তুমি যদি সহজ জিনিসটাতে প্লাসটা মিস করে ফেলো, তাহলে তোমার কি প্লাসটা আসবে? কখনই আসবে না। তো সহজ জিনিসে অবশ্য সবাই প্লাস পাবে, আর তুমি যদি মিস করে ফেলো তাহলে তোমার প্লাস ছুটে যাবে। অথবা তুমি চিন্তা করতে হবে, আমি পাস করতে চাই, আমি কোনো রকম একটা 5 নাম্বার উঠাতে চাই, তাহলে তোমাকে বাংলা পাস করতে হবে। বাংলায় সিকিউ সহজ হলেও এমসিকিউ কিন্তু হার্ড হয়। আচ্ছা, সেই এমসিকিউগুলোর কথা বলবো একবার A to Z ধরে তোমাদের যে এইগুলো আছে সেগুলো ধরে কথা বলবো একেবারে। সবাই আমার সাথে তোমার উত্তর করার চেষ্টা করবা, অর্থাৎ আমি যেগুলো তোমাদের দেখাবো তুমি যা পারো, তুমি যতটুকু পারো সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবা আজকে এই ক্লাসের মধ্যে। খেয়াল করো, আমি তোমাকে প্রথমে দেখাচ্ছি একবার গল্প। এই গল্পের মধ্যে যতগুলো এমসিকিউ আছে, অর্থাৎ যতগুলো পরীক্ষা আসার মতো, একেবারে ধরে একবার ঘুটে বের করেছি জাস্ট তোমার জন্য। তুমি অ্যান্সারগুলো করবা আর আমরা অ্যান্সারগুলো নিব, না পারলে আমি শিখাই দেবো তোমাদেরকে। খেয়াল করো, তার ধারাবাহিকতা প্রথমটা হচ্ছে কি, হ্যাঁ রনি চলে আসছো। খেয়াল করো, অপরিচিতা গল্পটি কোন পুরুষে লেখা? এখন প্রিয় ভাইয়া, পুরুষ মানে কি তোমাকে বুঝতে হবে। অপরিচিতা গল্পটা পুরুষ মানে কি, তুমি ইতিমধ্যে প্রত্যেকটা গল্প টাচ করে ফেলেছো। আমার বিশ্বাস তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের 7 দিন বাকি আছে পরীক্ষার। এই পরীক্ষার আগে তুমি ইতিমধ্যে তোমার প্রত্যেকটা বিষয় পড়া হয়ে গেছে। এখন তোমার কাজ হচ্ছে কি করা, বারবার রিভিশন দেওয়া। কেন রিভিশন দিবা? কারণ হচ্ছে তোমার যে পড়াগুলো পড়েছো এগুলো জাস্ট মনে রাখার জন্য তোমাকে রিভিশন দিতে হবে। তো সেই রিভিশনটা দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। হ্যাঁ, তাসদিদ, রনি সবাই চলে আসছো। এখন খেয়াল করো কি বলা হয়েছে, অপরিচিত গল্পটি কোন পুরুষের লেখা। এখন তোমাকে বুঝতে হবে পুরুষ মানে কি। এখানে সেই পুরুষের কথা বলা নাই, এখন ছেলে মানুষের কথা বলা হয় নাই। এখানে কি বলা হয়েছে ভাইয়া, এখানে পুরুষের কথা বলেছে। বাংলায় পুরুষ হচ্ছে 3 ধরনের। কয় ধরনের ভাইয়া? বাংলায় পুরুষ হচ্ছে আবার 3 ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে নাম পুরুষ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার কি, 2 নাম্বার হচ্ছে আমার মধ্যম পুরুষ। কি পুরুষ ভাইয়া? মধ্যম পুরুষ। আর আমার 3 নাম্বার হচ্ছে উত্তম পুরুষ। কি পুরুষ? উত্তম পুরুষ। এই 3টা আমরা পেয়ে থাকি পুরুষ হিসাবে। তাহলে আমার নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এই 3 প্রকার পুরুষ পেয়ে থাকি। কিন্তু এখানে বলা হয়েছে অপরিচিত যে গল্পটা আছে, এখন তুমি কিভাবে বুঝবা অপরিচিত গল্পটা তোমার কোন পুরুষের মধ্যে লেখা আছে? খেয়াল করো, এই যে নাম পুরুষ বলা হয়েছে না ভাইয়া, নাম পুরুষ। এখন এই যে নাম পুরুষ যেহেতু বলা হয়েছে, নাম পুরুষ জিনিসটা কি? নাম পুরুষ সে আর তারা, এই দুটো হচ্ছে আমার নাম পুরুষের মধ্যে পড়বে। আর মধ্যম পুরুষের মধ্যে হচ্ছে জাস্ট তুমি আর হচ্ছে কি তোমরা হচ্ছে মধ্যম পুরুষের মধ্যে। এখন উত্তম পুরুষ কি? তাহলে উত্তম পুরুষের মধ্যে হচ্ছে আমার জাস্ট আমি আর আমরা। হ্যাঁ, আমি আর আমরা। এখন খেয়াল করো তো, অপরিচিত গল্পটা প্রকাশিত হয়েছে বা লেখা হয়েছে, এই গল্পটা কোন ভাষাতে লেখা হয়েছে? তুমি গেস করো তো কোন ভাষাতে লেখা হয়েছে। হ্যাঁ, তুমি জানো এটা হচ্ছে কি, এই যে আমি আমরা। কারণ কি, অনুপম নিজেই গল্প বর্ণনা করছে। অনুপম নিজেই তোমার হচ্ছে চরিত্রে গল্পটা বর্ণনা করছে। যেহেতু অনুপম নিজে বর্ণনা করছে, তার মানে কি আমি। অনুপম বলছে আমি তোমার MA পাস করিয়েছি, তার মানে আমি। এখানে আমি বলা হয়েছে, তাহলে আমি কোন পুরুষ? মধ্যম পুরুষ। তাহলে উত্তরটা হবে কি, মধ্যম পুরুষ। একেবারে সহজ।
হ্যাঁ, তাহলে উত্তরটা কি হবে? মধ্যম পুরুষ। গুড, এই তো পেরে ফেলছো অনেকেই। ওকে, এরপর আমি আসি। দেখো তাহলে উত্তর হচ্ছে আমার কি ভাই? এই নাম্বারটা উত্তম পুরুষের মধ্যে তোমার হচ্ছে জবানিতে আমার এই গল্পটা লেখা হয়েছে। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন কি দেখো, পরবর্তীটা হচ্ছে এই যে এটা কি ভাই? দেখো পরবর্তীটা হচ্ছে আমার এখানে, তুমি ধরে ধরে তোমাকে দেখাবো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, আশা করি। হ্যাঁ, উত্তম পুরুষ, ঠিক আছে। সাইফুল বলছো এই নাম্বারটা। তাহলে দেখো, ছোটবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করতেন। এখন গল্পের শুরুতে একবার দেখবা তার পণ্ডিত মশাই তাকে মাকাল ফল, দুইটা জিনিসের সাথে তুলনা করছে। দুইটা জিনিসের তুলনা করছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আমার মাকাল ফল, মাকাল এটা হচ্ছে ফল, এটা হচ্ছে ফল। আর হচ্ছে কি? আর একটা হচ্ছে আমার কি ভাইয়া? আর একটা হচ্ছে শিমুল ফুল। হ্যাঁ, আরটা কি? একটা হচ্ছে শিমুল, আরটা হচ্ছে শিমুল, একটা শিমুল ফুল। খেয়াল করো, একটা হচ্ছে ফলের নাম, আর একটা হচ্ছে ফুলের নাম। এখন পরীক্ষায় মাঝে মধ্যে কোশ্চেন দেখা যায় কোন ফুলের সাথে তুলনা করছে, উত্তর হবে শিমুল ফুল। আর যদি বলা হয় কোন ফলের সাথে তুলনা করা হয়েছে, উত্তর হবে মাকাল ফল। এখন এই দুইটা জিনিসই দেখতে সুন্দর বাট খাওয়া যায় না। ফুল দেখতে সুন্দর, কোনো গ্রান নাই। তাহলে এই দেখতে সুন্দর, নাদুস নুদুস, কিন্তু কি নাই? গ্রান নাই বা সৌন্দর্য নাই, কদর নাই। আর ঠিক একইভাবে অনুপমকে তার ছোটবেলায় তার শিক্ষক অর্থাৎ পণ্ডিত মশাই, কে মশাই? হ্যাঁ, পণ্ডিত মশাই। এই ভদ্রলোক পণ্ডিত মশাই তোমার হচ্ছে যা শুধুমাত্র তাকে বিদ্রুপ করার জন্য তাকে মাকাল ফল আর শিমুল ফুলের সাথে কি করছে ভাইয়া? তুলনা করছে। তা আশা করি এটা হ্যাঁ বুঝতে পারছো, এই তো বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, গুড গুড, এই তো বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে পেয়ে গেছি। আর পরবর্তী প্রশ্ন দেখো, পণ্ডিত মশাই, তাহলে উত্তর হচ্ছে পণ্ডিত মশাই। পরেরটা দেখো, খেয়াল করো, তাহলে জাস্ট দৌড়াবা খালি, আমার সাথে দৌড়াবা খালি। অনুপমের পিতা কি পেশায় ছিলেন? অনুপমের পিতার নাম কিন্তু পরীক্ষায় বলা হয় নাই। অনুপমের পিতা কে, এটা কিন্তু পরীক্ষায় বলা হয় নাই। এবং জাস্ট বলা হয়েছে কি অনুপমের পিতা পেশায় কে ছিলেন, মানে তার কি কাজ করতেন। অনুপমের বাবা যেহেতু টাকা পয়সা কামাইছে, টাকা পয়সা কামানোর উৎসটা কোথায় ছিল? হ্যাঁ, উৎসটা হচ্ছে কি? শিক্ষক ছিলেন না। ওনার বাবা শিক্ষক ছিলেন না, ওনার বাবা চাকরিজীবী ছিলেন না, ওনার বাবা ছিল আইনজীবী। কি জীবী ছিল ভাইয়া? আইনজীবী ছিল। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আবার আইনজীবী। এই তো সবাই উত্তর দিয়েছে আইনজীবী, আইনজীবী, ওকালতি বা আইনজীবী। এই তো, এই তো ঠিক। হ্যাঁ, ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? তাহলে উত্তর হচ্ছে আমার হ্যাঁ আইনজীবী। সি নাম্বারটা হচ্ছে আইনজীবী। তাহলে উত্তর সঠিক উত্তর হচ্ছে আইনজীবী। তাহলে পরীক্ষা যদি আসে অনুপমের বাবা কে ওকালতি করতেন, উত্তর হবে অনুপমের বাবা। আবার যদি বলা হয় অনুপমের বাবা কোন পেশা করে তোমার হচ্ছে টাকা রোজগার করতেন, সেটা হচ্ছে ওকালতি বা আইনজীবী। এই পেশার মাধ্যমে তারা কি করে ইনকাম করতেন। তাহলে পরে দেখি, দেখো খেয়াল করো, কে অনুপমকে মানুষ করেছেন? অনুপমকে মানুষ করছে কে? তার পিতা করছে না, পিতা করতে পারে নাই। কারণ কি? পিতা মারা গিয়েছে, পিতা করতে পারে নাই। আর হরিশ কি? হরিশ তার বন্ধু, বন্ধু কি তার মানুষ করতে পারে না? আমার গল্পের মধ্যে হরিশকে তার পরে পাইছে, হরিশকে তার জাস্ট বিয়ে করার সময় হরিশের নাম পাইছে আমরা। হরিশ আগে ছিল না, মামা তো পরে আসছে যখন বাবা মারা গেছে। বাট শুরুতে কে ছিল ভাইয়া? শুরু থেকে মা ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে সেই হিসাবে আমার উত্তর হচ্ছে সি নাম্বারটা। কি নাম্বার? সি নাম্বারটা। ক্লিয়ার? ওকে, এরপরটা দেখি, জাস্ট এরপর দেখবো কি আছে। দেখো, অনুপম নিজের শৈশবকে কেমন কেটেছে বলে মনে করেন? এখন তার যে শৈশব, অনুপম ছোট থেকে বড় হয়েছে, এই যে বড় হওয়ার যে সিস্টেমটা, অনুপম কিভাবে বড় হয়েছে? অনুপম হচ্ছে শ্রমজীবী হয়ে না, অনুপম কাজ করতে হয় না। কারণ তার বাবা মা তাকে কাজ করে দিত, তার মামা ছিল, সংসারে কোনো তাকে বোঝা নিতে হইতো না, বাজার করতে যাইতে হইতো না, কোনো কিছুই করতে হইতো না। এমনকি বিবাহ করার সিদ্ধান্তটা তাকে নিতে হইতো না। তার মামা আছে, তার মা আছে, তারা কি করবে? সিদ্ধান্ত নিয়ে নিবে। বুঝতে পারছো? তাহলে সেই হিসাবে তার সিদ্ধান্ত নেয় নাই। তাহলে কাজ করা লাগে নাই। পরে কি বঞ্চনা, এটাও লাগে নাই। হ্যাঁ, পরে কি বিদ্যালয়ে গেছে, পড়ছে, ঠিক আছে, সুন্দর মতো বিয়ে পাশ করছে, পাশ করে ফেলছে। কিন্তু সে মানুষের যে কোলে কোলে, অর্থাৎ শেষের মতো, যেমন আমরা ছোটোবেলায় যখন ছোটো হাঁটতে শুরু করি, আশেপাশে মানুষ আমাদের কোলে লয়, কোলে কোলে করে বড় করে, ঠিক একইভাবে অনুপমকেও তার তোমার হচ্ছে কি ছোটোবেলায় বাসার আশেপাশের মানুষ, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী, মা বাবা মামা, এরা কি করছে? কোলে কোলে মানুষ করছে। আজ পর্যন্ত অনুপমের ঠিকঠাক মতো বয়স হয় নাই, সে কি করে? কোলে কোলে বড় হয়। মানে একটা সিদ্ধান্ত ভালো নিতে পারে না, একটা কাজ করবে, সেই কাজ মানে সেই সিদ্ধান্ত নিবে, এই সিদ্ধান্ত সে নিতে পারে না। যার কারণে তাকে বলা হয়েছে সে কোলে কোলের মধ্যে কি হয়েছে? মানুষ হয়েছে। হ্যাঁ, মানুষ হয়েছে। এরপরে দেখো, খেয়াল করো, এরপর কি আছে? অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? কত বছরের বড়? হ্যাঁ, গল্পের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা ছিল অনুপমের মামা হচ্ছে অনুপম থেকে বছর, বলা হয়
বছর 6 এভাবে বলা হয়েছে, 6 বছর 6 বড়, এবার বলা হয়েছে বছর 6 বড়, তার মানে কত বছরের বড়? হ্যাঁ, অনুপমের মামা থেকে তোমার অনুপম থেকে অনুপম মামা 6 বছরের বড়। কত বছরের বড়? 6 বছরের বড়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6 বছর। এই তো 6 বছর। ওকে, এরপর আসি, দেখো খেয়াল করো এরপর কি আছে দেখো, অনুপমের মামার অন্তর কিসের সাথে তুলনা করা হয়েছে? অর্থাৎ অনুপমের মামা তার যে পরিবারটা, অর্থাৎ তার অনুপম আর অনুপমের মা, এই দুজনকে অনুপমের মামা তাদের পরিবারটাকে কীভাবে ধরে রাখছে? ঠিক একইভাবে ফল্গুর নদীর ভালি যেভাবে ধরে রাখছে, ঠিক একইভাবে তার মামা তাদের পরিবারটাকে ঠিকভাবে আগলে রাখছে। মনে করো চোরাবালিতে হ্যাঁ বছর 6 বড়, গুড। তাহলে চোরাবালিতে যেমন কি হয়, চোরাবালিতে দেখা যায় তোমার হচ্ছে জাস্ট ওই যে পা দিলে পা ধরে নিচে চলে যায়, পরে পা আটকে যায়, ঠিক আটকে ধরে রাখে। ঠিক একইভাবে অনুপমের মামা তাদের পরিবারটাকে ওই চোরাবালির মধ্যে কি করেছে? ধরে রাখছে, যাতে আগলে ছুটে না যায় বা এদেরকে ছুটে না দিতে পারে বা নষ্ট না দিতে পারে, একইভাবে ঠিক এইভাবে ধরে রাখছে। তাহলে অন্তরে কিসের সাথে তুলনা করা হয়েছে? ফলগির বালুর মতো। এই ফলগির বালুর মতো তুলনা করা হয়েছে। এই তো বছর 6, গুড। এরপর আসে দেখা ফলগির বালুর মতো। তারপর কি আছে দেখো তো, হ্যাঁ তারপর আমার আছে এইটা, কন্যার পিতা কেন মানে কন্যার পিতা কেন অনুপমকে সৎপাত্র বলে স্বীকার করেন? প্রশ্ন হচ্ছে এটা, অনুপমকে কেন সৎপাত্র বলে মনে করছেন? তুমি একটু চিন্তা করো তো, অনুপম বিএ পাশ করছে, এমএ পাশ করছে, করার পরে সে সিদ্ধান্ত নিবে এখন, অর্থাৎ এখন তোমার হচ্ছে বিয়ে শাদী করবে। এই সিদ্ধান্তটুকুতেই সে নিতে পারতেছে না, বকারের ছেলের সাথে মেশে না, সারাদিন বাসা বসে থাকে, সে নষ্ট হওয়ার কোনো ভয় নাই। তার মানে ওই গল্পের মধ্যে বলা হয়েছে অনুপম যে অনুপম আছে, অনুপম চাকরি করার কোনো ইচ্ছা নাই, কারণ তার বাবা টাকা পয়সা কামাশ হয়ে গেছে, এগুলো খাই শেষ করতে পারবে না, তার চাকরি করার কোনো ইচ্ছা নাই, এটা বাদ অপশনে। লেখাপড়া জানা ঠিক আছে, সৎপাত্র হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে লেখাপড়া জানা, কিন্তু ওই গল্পের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তামাক খায় না। কি খায় না ভাইয়া? হ্যাঁ, তামাক খায় না, যার কারণে তোমার হচ্ছে কি মনে করা হয় অনুপম সৎপাত্র। এই যে তামাকটুকু পর্যন্ত খায় না, এই জন্যই অনুপম কি সৎপাত্র, কারণ অনুপমের আশেপাশে মানুষ যারা ছিল, হরিশ বন্ধু বান্ধব যারা ছিল, তারা কেউ তামাক খায় না, সেই সূত্রে অনুপমও তামাক খায় না। সেই হিসাবে অনুপম হচ্ছে কি সৎপাত্র। কার কাছে? শম্ভুনাথ সেনের কাছে সৎপাত্র। কারণ কি তোমার হচ্ছে এই তামাক খায় না। এই তো গুড, হ্যাঁ উত্তর পারতে হবে তোমরা, তামাক খায় না। এরপর আসি দেখো, এরপরে খেয়াল করো এরপর কি আছে, পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে ছিলেন? অর্থাৎ অনুপম যে এতই তোমার হচ্ছে মানে একলা থাকতো, মানে কারো সঙ্গ থাকতো না, সে একা থাকতো, মানে সিদ্ধান্ত নেওয়ার যে সিস্টেমটা অনুপমের মধ্যে ছিল না, যারা কি করে দেখবা এই যুগের পোলাপানের মধ্যে দেখবা সারাদিন মোবাইল টিপে বাসা বসে থাকে, কারোর সাথে মিশে না, আর সিদ্ধান্ত নিতে ভোগে, মানে কি করবে না করবে এগুলো ভোগে। ঠিক একইভাবে তৎকালীন সময়ে এই অনুপম একই অবস্থা ছিল। অনুপম ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে ছিল? তার মামা ছিল, যেই মামা তার থেকে মাত্র 6 বছরের বড়। কয় বছর? মাত্র 6 বছরের বড়। মাত্র 6 বছরের বড় ছিল সেই মামা, তোমার হচ্ছে সেই মামা তাদের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, মামা যা বলবে তাই হবে। এমনকি অনুপম যখন বিয়ে করতে যায়, বিয়ে চিন্তা করছো, বিয়ের মতো একটা জিনিসে যখন বিয়ে করতে গিয়ে অনুপম মেয়ে না দেখে কি অনুপমের মামা দেখে তার সংসারে কি আছে, কত টাকা সম্পত্তি আছে, মেয়ে কিরকম, মেয়ের বয়স কত, মেয়ে কোথায় থাকে, এই জিনিসগুলো দেখবে কি অনুপম, কিন্তু দেখে কি অনুপমের মামা। বুঝতে পারছো, যে তার কাছ থেকে মাত্র 6 বছরের বড়, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে আমার এই যে মামা, অনুপম মামা হচ্ছে অনুপম ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এরপর আসি দেখো, এরপর দ্রুত আগাবো, শেষ করবো। দেখো, ও হে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। খেয়াল করো এই লাইনটা, তোমার যারা গল্পটা ভালো মতো পড়ছো তারা হয়তো খুব ভালো মতো বুঝতে পারবে, একেবারে সহজ একটা লাইন। কি বলেছে দেখো, ও হে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, উক্তিরা কার? একটা লোক ছিল, যে লোকটা কানপুরে কাজ করতো, বুঝছো, কানপুরে কাজ করতো। তো কানপুরে কাজ করার সময় তোমার হচ্ছে দেখা গেছে কানপুরে কাজ করার সময় ছুটিতে অনুপমের সাথে দেখা করতে আসছে, কলকাতায় আসছে। সে আয়সা বলতেছে একটা মেয়ে কি আছে, ও হে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, মানে ভালো একটা মেয়ে আছে, হ্যাঁ উপযুক্ত একটা মেয়ে আছে, সেই মেয়েটা
সেই মেয়েটা মানে উক্তিটা ওই কথাটা কে বলছে প্রশ্ন করা হয়েছে, এটা উক্তিটা কার? এই উক্তিটা কার? হ্যাঁ, এই উক্তিটা হচ্ছে আমার এই যে হরিশ। এই হরিশ, হরিশ কে ভাইয়া? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। কার বন্ধু? অনুপমের বন্ধুর নাম হচ্ছে কি? বন্ধুর নাম হচ্ছে হরিশ, ঠিক আছে? বন্ধুর নাম হরিশ। পাশাপাশি এই হরিশ কাজ করে কোথায়? কানপুরে কাজ করে। কোনপুরে? কানপুরে কাজ করে। কানপুরে কাজ করে, মনে রাখবা। এই দুটো তথ্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। হরিশ কার বন্ধু? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। হরিশ কোথায় আসছে? কলকাতায় আসছে। কোথায় আসছে? হরিশ যেখানে কাজ করে সেটা হচ্ছে কানপুর। হরিশ আসছে কোথায় ছুটিতে? কলকাতায় আসছে। কলকাতায় কাদের বাসা? অনুপমদের বাসা। এবং হরিশের একটা গুণ আছে, সেই গুণটা হচ্ছে কি? আসর জমাতে পারে, অর্থাৎ দল বাঁধতে পারে, আড্ডা জমাইতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, আড্ডা জমাইতে পারে। তাহলে সঠিক উত্তর হয় কানপুরে কাজ করতো, বেড়াতে আসছে কোথায়? কলকাতায়। গুড। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। তো ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হরিশের। উক্তিটা কি ভাইয়া? হরিশের। এই তো কান কাজ করে। ওকে, পরে দেখো অনুপম কোন ডিগ্রি অর্জন করেছে একবারে বলো তো। অনুপম পাশ করছে, কিন্তু দেখছো অনুপম কিন্তু শিক্ষিত মানুষ। অনুপম তাদের এলাকায় অর্থাৎ স্থানীয় ভাষায় বা যেই পর্যন্ত শিক্ষা থাকে ওই পর্যন্ত শিক্ষা অর্জন করেছে। এখন বলো তো বাংলাদেশে কোন পর্যায়ে অর্থাৎ তৎকালীন সময়ে কোন পর্যায়ে শিক্ষা ব্যবস্থা ছিল? বিএ পাস করছে। বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, মানে অনার্স পাস করছে, বুঝছো? পরে কি? পরে হচ্ছে এমএ পাস করছে। এমএ মানে মাস্টার্স পাস, মানে মানবিকের ছাত্র আমাদের মতো, বুঝছো? আমাদের মতো মানবিকের শিক্ষার্থী সে এমএ পাস করে ফেলছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। কি পাস? হ্যাঁ, বি পাস। হ্যাঁ, সেটা হচ্ছে বি নাম্বারটা, এমএ পাস করছে। কি পাস করছে ভাইয়া? এমএ পাস করছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এমএ পাস। এমএ অর্থাৎ এম, এই যে এম আর হচ্ছে এমএ মানে মাস্টার্স পাস। মাস্টার্স পাস করছে, বুঝছো? এরপর আসি। ওকে, তারপর দেখো, খেয়াল করো, কারা কারা আসর জমাতে অদ্বিতীয়, অর্থাৎ কে কে কোন ব্যক্তিটা কে? হ্যাঁ, বলা হবে কে কে আসর জমাতে অদ্বিতীয়, মানে তার মতো আসরকে জমাইতে পারে না। মানে তখন তাকে যখন মানুষ পায় তখন মানে একটা কি হয়? আসর জমে যায়, মানে গল্প করে, একটু মজা করে, একটু ফানি, হ্যাঁ, এরকম লোক থাকে। তো এই যে এরকম লোক, এই লোক আসর জমাতে কি? অদ্বিতীয়। ওই লোকটাকে গল্পের মধ্যে বলা হয়েছে মামা যখন তার বন্ধু অরিময়ের বন্ধু হরিশকে পায় তখন সে ছাড়তে চায় না, কারণ এই হরিশ আসর জমাতে অদ্বিতীয়, আড্ডা দিতে অদ্বিতীয়, মানে ভালো পারে এগুলো, এটা খুব ভালো পারে এগুলো, হ্যাঁ খুব ভালো পারে। হ্যাঁ, মাস্টার্স পাস করছে। গুড। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আমার হরিশ। সঠিক উত্তর হচ্ছে হরিশ। ওকে, পরে দেখি পরে কি আছে। এরপরে আছে হরিশ বিয়ের কথা তুললে মামা কি জানা জরুরি হয়ে পড়ে, অর্থাৎ বিয়ের কথা হরিশ তুলছে, এখন অনুপমের বন্ধু তো অনুপম বিয়ে করবে, এই বিয়ের কথাটা তুলছে কি? হরিশ তুলছে। কারণ কি? কারণ হচ্ছে অনুপম নিজে নিজে কথা বলতে পারে না, সাহস পায় না। বিয়ে করবে সে, চিন্তা করছো, মানে সে বিয়ে করবে, এই বিয়ের কথাটাই তার মামাকে বলতে পারতেছে না। তার মামাকে বলতে পারতেছে না মামা বিয়ে করবো, মাকে বলতে পারতেছে না মা বিয়ে করবো, এগুলো বলতে পারতেছে না। তার বাধ্য হয়ে তার বন্ধুকে বলছে, বন্ধু তুই মামাকে বল। তো হরিশ কি করলো? হরিশ তার মামাকে বলল, যেই মামা তার থেকে 6 বছরের বড়। তো ওই মামাকে বলছে। মামাকে বলার পরে কি হয়েছে? বলার পরে মামা শুনতে চাইতেছে, মামা মেয়ের চেহারা কিরকম দেখতে চায় না, মেয়ে এই কি না কি পরে না পরে, মেয়ের শিক্ষাগত যোগ্যতা কি, মেয়ের পরনে কি, মামা এগুলো জানতে চাচ্ছে না। মামা জানতে চাচ্ছে মেয়ের বাবার খবর, মানে বাপের খবর আর কি। মেয়ের বাপের খবর কি এটা বলো, মানে মেয়ের বাপের কি আছে, কতটুকু ধন সম্পত্তি আছে, কতটুকু জমি জমা আছে, কতটুকু সম্পত্তি আছে, কতটুকু টাকা পয়সা আছে, এগুলো হচ্ছে তার কাছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা। কিন্তু তার সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। মেয়ের বাবার খবর তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট হচ্ছে মেয়ের বাবার খবর। মেয়ের বাবার খবর। এই তো, তারপর দেখি, খেয়াল করো, লক্ষ্মীর মঙ্গল ঘাট এককালে ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গল মানে হচ্ছে মানে টাকা পয়সা, ধন। লক্ষ্মী হচ্ছে ধন বা সম্পত্তির দেবী আর কি, ধন সম্পত্তির দেবী হচ্ছে লক্ষ্মী, বুঝছো? ধন সম্পত্তির দেবী হচ্ছে লক্ষ্মী। এই লক্ষ্মীর মঙ্গল ঘাট এককালে মানে কোনো এক সময় কি ছিল? মানে ভরা, মানে অর্থ সম্পদ দিয়ে এক সময় কি ছিল? পরিপূর্ণ ছিল। এটা কাদের ছিল? কাদের? এই যে কথাটা কাদেরকে নিয়ে বলা হয়েছে, মানে তাদের যে টাকা পয়সা ছিল, হ্যাঁ তাদের যে টাকা পয়সা ছিল, এই যে টাকা পয়সা, এই টাকা পয়সাগুলো কাদের ছিল? এক সময় ছিল বা এখন নাই। এটা কারা? এটা কি অনুপমের পরিবারের, মানে কল্যাণীদের,
বিনু দাদার নাকি শম্ভুনাথ সেনের? শম্ভুনাথ দে কাদের কাদের বলো দেখি, শম্ভুনাথদের নাকি হচ্ছে কল্যাণীদের? হ্যাঁ, উত্তর হচ্ছে কল্যাণীদের। এখন শম্ভুনাথ সেনের হবে না কেন? এখানে বলেছে কল্যাণী হচ্ছে মেন চরিত্র, তার সঠিক উত্তর সেই হিসাবে আমার কল্যাণীদের উত্তর হবে। কাদের সম্পর্কে বলা হয়েছে? উত্তর বলা হয়েছে কল্যাণীদের সম্পর্কে এই কথা বলা হয়েছে, কারণ কল্যাণীদের এক সময় কোনো এক সময় মানে তাদের ধন সম্পদ অনেক বেশি ছিল, কিন্তু তারা এখন কি হয়ে গেছে, অর্থ সম্পত্তি কমে গিয়েছে, যার ফলে তারা পশ্চিমে গিয়ে বসবাস করছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সেই হিসাবে উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে, পরে দেখি ধন ঐশ্বর্যের দেবী কি, এটাকে বলছি তোমাদেরকে। দেখো পরীক্ষায় এই শব্দ থেকে তোমাকে আমি একটু বলে দিই, যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এসএসসি পরীক্ষা দিবা সুন্দর মতো বাংলাতে যদি প্লাস পেতে চাও, তাহলে তোমাকে এই শব্দার্থগুলো জানতে হবে। দেখবা প্রতি বছর সকল বোর্ড থেকে যখন এমসিকিউ করা হয়, দেখবা কোনো না কোনো বোর্ডের মধ্যে, প্রত্যেকটা বোর্ডের মধ্যে শব্দার্থ থেকে তুমি দেখবা একটা কোশ্চেন থাকবে। তোমার যে গল্পের শেষে, গদ্যের শেষে, পদ্যের শেষে যে শব্দার্থগুলো থাকে না, ওখান থেকে দেখবে একটা এমসিকিউ তোমার পরীক্ষা আসে। ঠিক একইভাবে ধন আর ঐশ্বর্য দেবীকে এটা পাঠ পদ্ধতির পরে যে শব্দ থাকে না, ওই শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে। এই তো গুড, ধন আর ঐশ্বর্য দেবী হচ্ছে আমার লক্ষ্মী। কোথায় এই লক্ষ্মী? সি নাম্বারটা। ধন ও ঐশ্বর্য দেবী কে? সে হচ্ছে আমার এই লক্ষ্মী দেবী। কি দেবী ভাইয়া? লক্ষ্মী দেবী। এই তো, হ্যাঁ উত্তর করে বলতেছো তোমরা। এরপরে দেখি কি আছে, এরপরে হচ্ছে আমার কি, কল্যাণীর বিয়ে দেরি হওয়ার প্রথম কারণ কি? কল্যাণীর যে বিয়ে দেরি হয়েছে, এই দেরি হওয়ার পিছনে কারণটা কি? কল্যাণীর যে বিয়ে দেরি হয়েছে, দেরি হওয়ার পিছনে কারণটা কি? কল্যাণী বিয়ে হয়েছে, দেরি হওয়ার পিছনে কারণটা কি আমাকে একটু বলো দেখি। মানে এই যে বিয়েটা হয় নাই, কেন হয় নাই, মানে কারণটা কি? দেরি হলো কেন? কারণ হচ্ছে খেয়াল করো, মেয়ের পছন্দ নাকি হচ্ছে বরের হাট মহার্ঘ, মেয়ের অপ্রস্তুত নাকি হচ্ছে মেয়ে পড়াশোনা ব্যস্ত? কোনটা সঠিক উত্তর আমাকে একটু বলতে হবে। কল্যাণীর বিয়ে দেরি হওয়ার প্রথম কারণ কি? একটু খেয়াল করো, তৎকালীন সময় ব্যবস্থা তোমাকে একটু বোঝাই। তৎকালীন সময় ব্যবস্থায় একটা মেয়ের বিয়ে হইতো 8 থেকে 9 বছরের মধ্যে, বা 10 থেকে 12 বছরের মধ্যে একটা মেয়ের কি হয়ে যেত, বিয়ে হয়ে যেত। কিন্তু কল্যাণীর সেই সময় তার বয়স হচ্ছে কত? 15 বছর। পাশাপাশি এই যে বিয়েটা যে হচ্ছে না, কেন হচ্ছে না? কারণটা কি? কারণ হচ্ছে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন উপযুক্ত বর পাচ্ছিল না। মানে তার মেয়েকে যে বিয়ে দিবি, তার মেয়ে শিক্ষিত মানুষ, তাকে যে বিয়ে দিবি, তাকে কি বিয়ে দিতে পারবে? রাস্তায় ব্যান চালায় অথবা একটা অশিক্ষিত ব্যক্তির সাথে বিয়ে দিতে পারবে না? পারবে না। যেমন পারবে না, সেজন্য মানে তার একটা স্বামী, মানে এই মানে কি বলে এগুলো, বর, হ্যাঁ বর খুঁজের জন্য মানে চেষ্টা করতেছে, বুঝছো? আর পাচ্ছে না, মানে তার সাথে ম্যাচ করবে এরকম পাচ্ছে না। যার কারণে এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে কি, বরের হাট মহার্ঘ। মহার্ঘ মানে হচ্ছে যে জিনিসটা পাওয়া খুব কঠিন। বরের হাট কি? মহার্ঘ মানে যে জিনিসটা পাওয়া খুব কঠিন হয়ে যায়। এর পাশাপাশি আরও একটি কারণ হচ্ছে কি, তোমার হচ্ছে বরের হাট মহার্ঘ পাশাপাশি আরও একটা কারণ হচ্ছে কি, মানে ধন ভাঙা, মানে ভাঙা পণ আর কি, বুঝছো? অনেক বেশি পণ বা যৌতুক চাইতো আর কি, যৌতুক। মানে একটা মেয়েকে বিয়ে দিতে হলে অনেক যৌতুক চাইতো, যার কারণে এই মানে বরের হাট তো পাওয়াই যায় না, পাশাপাশি অনেক যৌতুক চাইতো, যার কারণে বিয়েটা দেরি হয়ে গেছে। ঠিক সেই কারণেই গুলো। তার সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা এই হিসাবে। হ্যাঁ তো বি নাম্বারটা। ওকে, এরপরে আসি, দেখো এরপরে খেয়াল করো, মামার মতে কলকাতার বাহিরে কোন জায়গায় পর্যন্তই আছে? মামার মতে কলকাতার বাহিরে, অর্থাৎ মামা, তার অনুপমের মামা, এই ব্যক্তিটাই তোমার হচ্ছে এমন একটা ঘাউড়া লোক। কিরকম ঘাউড়া লোক? এই ঘাউড়া লোকটা তোমার হচ্ছে চিন্তা করতো, উনি চিন্তা করেন, উনি জানেন, জাস্ট এতটুকু জানেন, কলকাতার বাইরে অর্থাৎ তিনি যে এলাকায় থাকেন, ওই এলাকার বাইরে যে অঞ্চলটা আছে, ওই অঞ্চলটাকে উনি কি তিন নামে জানেন। মনে করো তুমি এখন চট্টগ্রামে আসো, চট্টগ্রামে মানুষ কি মনে করে? চট্টগ্রামের বাইরে যারা আছে তারা কি সবাই বইঙ্গি? এটা মনে করে না? মানে চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের বাইরে যারা আছে তাদের কি মনে করে? বইঙ্গি মনে করে। ঠিক একইভাবে এই কলকাতায়, অর্থাৎ মামা কলকাতার বাইরের যে অংশটা আছে, এই অংশটাকে মনে করে আন্দামান দ্বীপ। কি দ্বীপ? এ মনে করে আন্দামান দ্বীপের সাথে তুলনা করে। এই ধর, তার সঠিক উত্তর হচ্ছে কি, এই যে আন্দামান দ্বীপ, এটা হচ্ছে দ্বীপ। হ্যাঁ, এটা হচ্ছে একটা দ্বীপ, ভারত মহাসাগরের একটা দ্বীপ হচ্ছে আন্দামান দ্বীপ। অর্থাৎ কলকাতার বাইরের অংশ কি মনে করে? আন্দামান দ্বীপ মনে করেন। আর চট্টগ্রামের মানুষ বাইরের জেলার মানুষদের কি মনে করে? বইঙ্গে মনে করে। মামার সাথে তার একটা মিল আছে। ওকে, এরপরে আসি, দেখো এরপরে দেখি কি বলছে। বিবাহ উপলক্ষে কন্যা পক্ষ কোথায় এসেছিল?
মানে বিবাহ উপলক্ষে কন্যাপক্ষ কোথায় এসেছিল? কোথায় এসেছিল ভাইয়া? হ্যাঁ, কন্যাপক্ষ কোথায় এসেছিল? দেখো এটি আমরা নিয়ম জানি কি? নিয়ম হচ্ছে কি, মেয়ের বাসায় ছেলে যাবে, মেয়ের বাসায় ছেলে যাবে, কিন্তু হয়েছে কি, হয়েছে উল্টা, মেয়ে আসছে ছেলের বাসায়, মেয়ে আসছে কে, মানে মেয়ের পরিবার ছেলের বাসায় আসছে, উল্টো হয়ে গেছে। যে উল্টো হয়ে গেছে তার মানে কি? তার মানে অনুপমের বাসা হচ্ছে কলকাতায়, অনুপমের বাসা কোথায়? কলকাতায়। তার শরীর করতে কোনটা হবে? অবশ্যই কলকাতা হবে, অবশ্যই কলকাতা হবে। এই তো, হ্যাঁ সবাই বলছে কলকাতা, এই তো গুড। তাহলে শরীর করতে হচ্ছে কলকাতা। তাহলে বিবাহ উপলক্ষে কন্যা পক্ষ মানে মেয়ে পক্ষ কোথায় আসছে? কলকাতায় আসছে। মেয়ে পক্ষ কোথায় আসছে? কলকাতায় আসছে। ওকে ডান, মেয়ে পক্ষ কোথায় আসছে? কলকাতায় আসছে। এরপরে আসি, দেখো খেয়াল করো, শম্ভুনাথ বাবু অনুপমকে কখন আশীর্বাদ করেছিলেন? শম্ভুনাথ বাবু কখন অনুপমকে কখন আশীর্বাদ করেছিলেন? দেখছো, মানে এক তো হচ্ছে ছেলে পক্ষ মেয়ের পক্ষে বাসা যাবে, এটা না গিয়ে মেয়ে পক্ষের বাবা অনুপমের বাসায় আসছে, তাও আবার বিয়ের কয়দিন আগে? মাত্র 3 দিন আগে তাকে দেখে আশীর্বাদ করে গেছে। আমরা ইতিপূর্বে আমরা জানি বর্তমান সমাজে কি হয়, মেয়েকে দেখে মানে আশেপাশে মানুষের কাছে খবর নিয়ে শোনে মেয়ে ঠিকঠাক আছে কিনা, মেয়ে ভালো কিনা, মেয়ে অন্য টাইপ কোনো কিছু আছে কিনা, এগুলো খোঁজ খবর নেয়। বাট তৎকালীন সময়ে জাস্ট মাত্র 3 দিন আগে অনুপমকে দেখতে আসছে, দেখে আশীর্বাদ করে গেছে। মানে তার মেয়ের সাথে তাকে বিয়ে দিবে, যার সাথে বিয়ে দিবে তাকে অনুপমের বাবা জাস্ট বিয়ের 3 দিন আগে দেখছে। কয়দিন আগে? চিন্তা করছো, মাত্র 3 দিন আগে সে দেখছে, মাত্র 3 দিন আগে সে দেখছে। কি বলছে? দেখছে, দেখে চলে গেছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি, বিবাহের 3 দিন পূর্বে, মানে আগে, বিবাহের 3 দিন পূর্বে দেখতে আসছে। ঠিক আছে, 3 দিন পূর্বে দেখতে আসছে। এরপর আসি, দেখো এরপর একটু খেয়াল করো, পরে কি আছে দেখি, শম্ভুনাথ বাবু বয়স কত? এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, দেখবা তুমি যখন পরীক্ষা দিতে যাবা না, তোমার দেখবা পরীক্ষা এগুলো থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যাবা। তাহলে শম্ভুনাথ বাবুর বয়স কত? বলা হয়েছে বয়স কত? শম্ভুনাথ বাবুর বয়স কত ভাইয়া? শম্ভুনাথ বাবুর বয়স কত? হ্যাঁ, ওখানে বলা হয়েছে, পরীক্ষা বলা হয়েছে 40-এর ঊর্ধ্ব, 40-এর কম বা বেশি। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, এই তো সি নাম্বারটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, 40-এর কম বা বেশি, এর মাঝামাঝি বয়সের ব্যক্তি হচ্ছে শম্ভুনাথ বাবু। এর পেশা কি ছিল বলতে পারবা? হ্যাঁ, এই শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তার। উনি কি ছিল ভাইয়া? উনি ছিল ডাক্তার। উনি কি ছিল? ডাক্তার ছিল। শম্ভুনাথ সেন বাবু পেশা হচ্ছে কি, ডাক্তার। হ্যাঁ, 40-এ কম বেশি, ওনার পেশা হচ্ছে ডাক্তার, এবং উনি হচ্ছে কি, ওনার বয়স হচ্ছে 40-এর কম বেশি, ওনার 40-এর কম বা বেশি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি। পরেরটা আসি, অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কি? অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য কি? মনে একটাই লক্ষ্য, উনি কারোর কাছে ঠকবেন না। জীবনে দেখবা আমাদের যারা মুরব্বী আছে বা আমাদের সমাজে যারা আছে, তারা দেখবে এরা চাইবে, যেমন কুরবানির হাটে গরু কিনতে গেলে এরা কোনোভাবেই ঠকতে যাবে না, অর্থাৎ ব্যাপারীকে কীভাবে লস খাওয়ানো যায় চিন্তা করবে, মানে কোনোভাবেই ঠকা যাবে না। ঠিক একইভাবে এই ভদ্রলোকের মামা, অনুপমের মামা, জীবনের একটা মাত্র লক্ষ্য হচ্ছে কি করবেন না, সে ঠকবেন না বা ঠকা না খাওয়া। সে কি করবে না? ঠকবেন না। হ্যাঁ, উত্তর হচ্ছে ঠকবেন না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, বি নাম্বারটা, ঠকা বা না খাওয়া। ঠকা না খাওয়া, এটা হচ্ছে তার কি, জীবনে একমাত্র লক্ষ্য। সে যেই জায়গায় যাবে জিতে আসবে, বিয়ে করতে গেলে জিতে আসবে, ভাগ্নেকে বিয়ে করাবে, এখানে যাতে জিতে যায়। যদি জিততে গিয়ে কিন্তু লস হয়ে গেল। সবসময় জিতে যায় না, মাঝে মধ্যে হারতে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে হারতে হয়, শিক্ষা এখান থেকে নিতে হবে। ওকে, দেখো, ইহা বিলাতি মাল, এই মন্তব্যটি কে করেছে? খেয়াল করো তো, ইহা বিলাতি মাল শব্দটা কখন উল্লেখ করা হয়েছে? যখন বিয়ের অনুষ্ঠানে গেছে, বিয়ের অনুষ্ঠানে তোমার হচ্ছে ওরা গিয়েছে। হ্যাঁ, অনুপম যখন গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, অনুপম বসছে, বিয়ে পিড়িতে বসার পরে ওই যে দেনা পাওনা যে হিসাবটা, বরপক্ষ থেকে কি দিবে, তারপর হচ্ছে এই পক্ষ থেকে কি দিবে, এই হিসাবটা কষতেছে মামায়। এবার মামা এই হিসাবটা কষার জন্য শম্ভুনাথ সেন কোন জিনিস দিচ্ছে, আসল জিনিস দিচ্ছে নাকি নকল জিনিস দিচ্ছে, এইগুলো যাচাই বাছাই করার জন্য উনি কাকে নিয়ে আসছে? উনি স্যাকরাকে নিয়ে আসছে। স্যাকরা কি ভাইয়া? স্যাকরা হচ্ছে যিনি স্বর্ণ পরীক্ষা করে, স্বর্ণ দিয়ে জিনিস তৈরি করে, তাকে বলা হয় স্যাকরা। তাহলে স্বর্ণকার আর কি, সহজ ভাষায় স্বর্ণকার।
যে স্বর্ণ কি করেন, স্বর্ণ চেক করেন, স্বর্ণ যাচাই বাছাই করেন, কোন স্বর্ণটা কীরকম, কত গ্রেডের স্বর্ণ, এইগুলো যাচাই বাছাই করার জন্য কাকে নিয়ে আসছে? চিন্তা করছে কতটুকু নিচু মানসিকতা হলে একটা মানুষ এই কাজ করতে পারে, কতটুকু নিচু মানসিকতা হলে একটা মানুষ এই কাজ করতে পারে। বিয়ের অনুষ্ঠানে কন্যাপক্ষ কি দিবে এগুলো যাচাই করার জন্য উনি কি করছেন, সেক্রেটারিকে নিয়ে আসছেন। এই যে স্বর্ণকারকে নিয়ে আসছেন, অনুপমের মানে শ্বশুর শম্ভুনাথ কি দিবেন, আসল জিনিস দিচ্ছেন, নকল জিনিস দিচ্ছেন, এগুলো যাচাই করার জন্য উনি সেক্রেটারিকে নিয়ে আসছেন। চিন্তা করো, চিন্তা করো যে তুমি ওই জায়গায় আসো তখন কি করবা। হ্যাঁ, তার সেক্রেটারিকে নিয়ে আসো, উত্তর হচ্ছে কি, এটা হচ্ছে সেক্রেটারির কথা। সেক্রেটারি যখন হাতে নিল জিনিসগুলো তখন কি বললো, ইহা বিলাতি মাল, ইহা কি না বিলাতি মাল, হ্যাঁ সিক মেন্টালিটি আর কি। ওকে, এরপর আসি ভাই, দেখো খেয়াল করো কি বলছে, ইহা বিলাতি মাল দেখলাম। পরে দেখি অপরিচিতা গল্পে অনুপমের বিয়ের বয়স কত ছিল, বিয়ের সময়ে, বিয়ের বয়স অর্থাৎ বিয়ের সময় আর কি, অর্থাৎ সহজ কথা হচ্ছে বিয়ের সময়। পরীক্ষা দেখো কিভাবে প্রশ্ন আসতে পারে, পরীক্ষা আমরা সবসময় শুনে আসছি বিয়ের সময় অনুপমের বয়স কত, কিন্তু এখানে বলা হয়েছে বিয়ের বয়স কত ছিল, অর্থাৎ মানে একই কথা কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই, বাট উল্টে দিছে। এখানে কথা ভিন্ন, কথা মিনিং এক, দেশের শব্দ ভিন্ন কিন্তু অর্থ কিন্তু এক। ওই যে অনুপমের বিয়ের সময় তার বয়স কত ছিল এই কথাটা, আর বিয়ের বয়স কত ছিল এই কথাটা, দুইটাই সেম, দুইটাই কিন্তু সেম। বাট তুমি ঘাবড়ে যাবা দেখে কি হয়েছে এখানে, এখানে বলেছে বিয়ের বয়স, বাট তুমি পড়ছো বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল 23 বছর, বাট এখানে বলেছে বিয়ের বয়স কত ছিল, তুমি এটা জানো না। তুমি যদি এগুলো দেখছো প্র্যাকটিস না করলে তুমি কতটা লস খাবা। দেখছো পরীক্ষায় তুমি একটা পড়ছো একটাই, বাট ওটাকে একটু শব্দ চেঞ্জ করে দিছে, শব্দ পরিবর্তন করে দিছে, যার কারণে তুমি ঘাবড়ে গেছো। তার শরীর করতে হচ্ছে কি 23, শরীর করতে হচ্ছে আমার 23, হ্যাঁ শরীর করতে হচ্ছে আমার 23, তাহলে শরীর করতে কি ভাই 23, মানে 23 বছর বয়সে। 23 বছর বয়স কি হয়েছে তোমার, মনে হচ্ছে আমরা এগুলো দেখতে পাই 23 বছর বয়সে, ঠিক আছে, এগুলো আমরা তাই 23 বছর বয়সে অনুপম বিয়ে করতে রওনা দিয়েছেন আর কি। আর ঠিক সেই সময় তার স্ত্রী অর্থাৎ কল্যাণীর বিয়ে তো হয় নাই, কল্যাণীর বয়স ছিল মাত্র 15 বছর। কত বছর, 15 বছর, অর্থাৎ ছেলের বয়স ছিল কত 23 বছর, আর কল্যাণীর বয়স ছিল কত বছর, মাত্র 15 বছর। মেয়ের বয়স 15, ছেলের বয়স 23, ছেলের বয়স, হ্যাঁ গল্প লিখেছে 27 বছর বয়স, অর্থাৎ গল্প যখন লেখে বলে না আজ আমার বয়স 27, এই তখন 27, আর বিয়ে করার সময় ছিল কত 23 বছর বয়স। ওকে, পরে আসে অনুপম কোন সময় বিনুদার বাড়িতে যেত, কোন সময় যেত, যেই সময় মানুষ দেখতো না, মানুষ থাকতো না, মানুষ কম যেত, হ্যাঁ সেই সময় হচ্ছে সন্ধ্যার সময়। এই সন্ধ্যা ঠিক এই সময় বিনুদার কাছে অনুপম যেত এবং খোঁজ নিত যে মেয়েকে দেখে আসছে, মেয়ে দেখতে কিরকম, ওই যে চলনসই কে বলছিল, এই বিনুদা বলছিল। এই ব্যক্তির ভাষার হচ্ছে আট মানে কি, অর্থাৎ বিনুদা যে ছিল এই বিনুদার ভাষা কি, বিনুদার ভাষা হচ্ছে অত্যন্ত আট মানে কি, আট মানে হচ্ছে সংক্ষিপ্ত, কি ভাইয়া, আট মানে হচ্ছে আমার সংক্ষিপ্ত, কি সংক্ষিপ্ত, আট মানে সংক্ষিপ্ত, মনে রাখবা, আট মানে হচ্ছে আমার সংক্ষিপ্ত। তাহলে এই বিনুদার ভাষা উনি বলছেন চলনসই, কি সই, চলনসই, অর্থাৎ উনি মেয়ে দেখতে গিয়েছেন, মেয়ে দেখতে এসে কি বলবেন এটা শোনার জন্য অনুপম বিনুদার কাছে কোথায় কখন গেছেন, সন্ধ্যাবেলা, যখন মানুষ যখন না থাকে তখন সন্ধ্যাবেলা গিয়ে খোঁজ নিতে আসে যে মেয়ে দেখে আসছে মেয়েটা দেখতে কিরকম ছিল। উনি বললেন যে চলনসই, যেটা চলনসই সেটা হচ্ছে কি চমৎকার, হ্যাঁ আচ্ছা সংক্ষিপ্ত ভাষা আর কি। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, সঠিক উত্তর হচ্ছে এই যে, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যার সময় কি করতেন, দেখা করতে যাইতেন, ভাষাটা হচ্ছে অত্যন্ত ওকে, পরেরটা আসি, দেখো পরে আছে বিলাসী, আসবো এখন বিলাসী ঢুকবো। জাস্ট এই গল্পগুলো দেখাচ্ছি তোমাকে, দেখছো একটু খেয়াল করো তো, তোমাকে আমি যেগুলো দেখাইলাম, এই যে এতগুলো শব্দ দেখাইলাম, অনুপমের গল্পটা কোন পুরুষের লেখা বলাইছি, পরে হচ্ছে কোন পুরুষের লেখা এটা দেখাইলাম, পরে হচ্ছে ছোটবেলায় অনুপমের চেহারা কিরকম ছিল, কে তাকে বিদ্রুপ করতো এটা দেখাইছি। এখন আমরা কোথায় ঢুকবো, এখন আমরা বিলাসীতে ঢুকবো। বিলাসী কোথায়, বিলাসী এই তো বিলাসী, এখন আমরা বিলাসীতে চলে আসছি, ঠিক আছে। এখন বিলাসী গল্পের মধ্যে দেখবো এখানে কি কি আছে ভাইয়া, একবার A to Z, একবার পয়েন্ট টু পয়েন্ট দেখবো আমরা, জাস্ট খেয়াল করো। নেরা ও তার বন্ধুরা স্কুলে কত দূর হেঁটে যেত, অর্থাৎ নেরা অর্থাৎ তোমার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই ব্যক্তি এবং তার বন্ধুরা যখন ছোটবেলা ছিল, যখন স্কুলে যাইতো, স্কুলে আমরা যখন স্কুলে পার যাইতাম গ্রামগুলো পার হয়ে যাইতাম আমরা, বুঝছো তো, গ্রাম পার হয়ে যাইতে হলে আমার কি করতে হইতো, আমরা তখন রিক্সা ছিল না, মানে তখনই সাজানো না কি, নেরা আর বন্ধু যখন স্কুল যাইতো আর কি, তখন কি ছিল না, রিক্সা ছিল না থাকার ফলে সেটা কি করতো, হেঁটে যাইতো, এখন হেঁটে যাইতো কত ক্রোশ,
হেঁটে যাইতো। প্রশ্ন হচ্ছে এটা, কত দূর হেঁটে যাইতো? 1 ক্রোশ মাইল, 1 ক্রোশ, 2 ক্রোশ, 3 ক্রোশ, 4 ক্রোশ। হ্যাঁ হ্যাঁ কাইয়ুম চৌধুরী বলছো, কাইয়ুম চৌধুরী, হ্যাঁ ক্লিমা বলতেছ, হ্যাঁ পায়েলনাথ, হ্যাঁ বিজয়া বিজয়া বলতেছ, তারপর হচ্ছে ওকে ঠিক আছে, ওকে সবাই বলতেছ 2 ক্রোশ, 2 ক্রোশ, আচ্ছা 2 ক্রোশ। এখন আগে চিন্তা করতে হবে 2 ক্রোশ মানে কত। আমরা জানি 1 ক্রোশ, 1 ক্রোশ সমান সমান কয় মাইল? 2 মাইল। 2 মাইল হলে তার 2 ক্রোশ সমান 4 মাইল। উত্তর 4 দেখো আমি পাবো, তাহলে 2 ক্রোশ, 2 ক্রোশ হেঁটে যেত, 2 ক্রোশ। চিন্তা করো কত দূর হেঁটে যেত, কত দূর, 2 ক্রোশ। ওকে উত্তর পাইলাম তাহলে 2 ক্রোশ। পরে আসি, 1 ক্রোশ সমান সমান কত মাইল? 1 ক্রোশ সমান সমান 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 4 মাইল। 1 ক্রোশ সমান সমান কত মাইল? এই তো হ্যাঁ 1 ক্রোশ সমান সমান কত মাইল বলো? 1 ক্রোশ সমান সমান কত মাইল? এই তো বলে ফেলছ। ওকে ভাইয়া পাইছি পাইছি, ওকে 1 ক্রোশ সমান সমান 2 মাইল। কয় মাইল? 2 মাইল। সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে আমার এখানে বলেছে 2 ক্রোশ মাইল হেঁটে যাইতো, তাহলে ওরা কত মাইল হেঁটে যাইতো? পরীক্ষা যদি প্রশ্ন আসে কত মাইল হেঁটে যাইতো, উত্তর হচ্ছে 4 মাইল। যদি বলা হয় কত ক্রোশ হেঁটে যাইতো, উত্তর হচ্ছে 2 ক্রোশ। বুঝতে পারছো? পরীক্ষা যদি প্রশ্ন দেখবা, প্রশ্নটা পড়বা দেন উত্তর করবা, আগে প্রশ্ন পড়বা দেন উত্তর করবা, ঠিক আছে? ওকে পরে আসি, বইসি, বইসি শব্দের অর্থ কি বলা হয়েছে? দেখবা গল্পের মধ্যে বইসি, বইসি নামে একটা শব্দ আছে, ওই বইসি শব্দের অর্থ কি? বড় মাছ বা বড় গাছ, হ্যাঁ আটা কাঁটাযুক্ত ছোট গাছ, ফলের নাম, নদীর নাম। এটা কি একটা, এটা কি বইসি? কি এটা? এটা একটা ফলের নাম, এটা একটা নদীর নাম, মানে কাঁটাযুক্ত ছোট গাছ, নাকি হচ্ছে বড় গাছ? হ্যাঁ একটু বলো ভাই, আমাকে বলো এটা উত্তর কি হবে? এটা বইসি শব্দের অর্থ কি? ওকে একটু বলো তাহলে, বড় গাছ, কাঁটাযুক্ত গাছ, ছোট গাছ, এই শব্দের অর্থ কি? বইসি শব্দের অর্থ কি? একজন বলছে হ্যাঁ, একজন বলছে কাঁটাযুক্ত গাছ। পাইছি ভাইয়া, এই তো কাঁটাযুক্ত গাছ, তাহলে সঠিক উত্তর হচ্ছে কাঁটাযুক্ত গাছ, ঠিক আছে? কাঁটাযুক্ত গাছ। এরপরে আসি ভাইয়া, দেখো এরপরে দেখি হুমায়ুনের পিতাকে কি বলা হয়েছে? হুমায়ুনের পিতাকে, হুমায়ুনের পিতাকে এটা যদি আমি প্রশ্ন অ্যান্সার করি তাহলে উত্তর কি হবে? বাবর, তুগলক খা, আকবর, শাহজাহান। হ্যাঁ আকবর, শাহজাহান বলা হয়েছে। এখন খেয়াল করো ভাইয়ারা, প্রিয় ভাইরা এখন খেয়াল করো, হুমায়ুনের পিতাকে, হুমায়ুনের পিতাকে। এখন আমরা জানি মুঘল সাম্রাজ্য যেটা আছে, মুঘল সাম্রাজ্য কি ভাইয়া? মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যের মধ্যে আমরা যেটা পাই, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে কে? এই বাবর। কে ভাইয়া? এই বাবর। এই বাবরের ছেলের নাম হচ্ছে কি? হুমায়ুন। হুমায়ুন। বাবরের ছেলের নাম কি ভাইয়া? বাবরের ছেলের নাম হচ্ছে হুমায়ুন। একটু খেয়াল করো, এই হুমায়ুনের পিতাকে, হুমায়ুনকে, হুমায়ুন হচ্ছে মুঘল সাম্রাজ্যের একজন শাসক, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক, 2 নাম্বার শাসক, উনি 2 নাম্বার শাসক, ঠিক আছে? এখন হুমায়ুনের পিতাকে, ওরে বা তুগলক খা তো ভুল বলছে উনি, শরীরটা কি হবে? শরীরটা হচ্ছে বাবর, শরীরটা হচ্ছে কি? শরীরটা হচ্ছে আমার বাবর, ঠিক আছে? শরীরটা হচ্ছে আমার বাবর, তাহলে শরীরটা কি? শরীরটা হচ্ছে আমার বাবর, ঠিক আছে? তাহলে এবার মনে রাখবা, তাহলে বাবর হচ্ছে কি? ওই মুঘল বংশের প্রতিষ্ঠাতা, আর বাবর ছেলের নাম হচ্ছে কি? হুমায়ুন, আর হুমায়ুনের ছেলের নাম হচ্ছে কি? আকবর। হুমায়ুনের ছেলের নাম কি ভাই? আকবর, ঠিক আছে? আকবর হচ্ছে হুমায়ুনের ছেলের নাম। হুমায়ুনের ছেলের নাম কি? আকবর। আকবর ছেলের নাম কি? হ্যাঁ আকবর ছেলের নাম হচ্ছে শাহজাহান, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, শাহজাহান, বলেছে কি? আওরঙ্গজেব, আমরা নাম পাই। ওকে ভাইরা ঠিক আছে। এরপরে দেখি, খেয়াল করো তাহলে, পরে দেখি মৃত্যুঞ্জয়ের বাগানে কি ছিল? এ রে একবার সহজ একটা কোশ্চেন, আমরা যখন পড়েছিলাম একেবারে ধরস্থ করে ফেলছিলাম এগুলো পড়তে পড়তে। দেখো তো মৃত্যুঞ্জয়ের বাগানে কি ছিল? মৃত্যুঞ্জয়ের বাগানে কি ছিল? আম বাগান, নারকেল বাগান, পেয়ারা বাগান, লিচু বাগান। এটা পারবা তোমরা, আশা করি এটা তোমরা পারবা। হ্যাঁ এটা হচ্ছে আম বাগান, গুড। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে আম বাগান। তাহলে আম বাগান হচ্ছে আমার কি ভাই? আম বাগান হচ্ছে আমার সঠিক উত্তর বা সঠিক অ্যান্সার, ঠিক আছে ভাইরা? তো মৃত্যুঞ্জয়ের বাগানে কি ছিল? উত্তর হচ্ছে কি? আম বাগান, আম বাগান ছিল। ওকে নেক্সট কোশ্চেন আসি। মৃত্যুঞ্জয় থেকে অন্য ছেলেরা টাকা নিত কি বলে? মানে মৃত্যুঞ্জয় ধনী ছিল, দানশীল, দয়াশীল, একটু এরকম ছিল। এখন মৃত্যুঞ্জয় থেকে তার আশেপাশের যে বন্ধুরা ছিল, ওই বন্ধুরা
তার কাছ থেকে কিভাবে টাকা নিত বই চুরি এবং মিথ্যা বলে এটা বলে চুরি টাকা নিত, সদাই টাকা দিত, নাকি উপহার হিসাবে তোমার হচ্ছে দিত, নাকি উপহার হিসাবে নিত, না কোনো টাকা দেয়নি, এটা কোনটা? হ্যাঁ, এই যে বই চুরি হইতো, ওরা বলতো যে আমাকে বই চুরি করে নিয়ে চলে গেছে, অনুপম মানে মৃত্যুঞ্জয় থেকে তারা টাকা নিত, আবার মিথ্যা বলে টাকা নিত, বুঝছো? মিথ্যা বলে তারা টাকা, সঠিক উত্তর হচ্ছে কি? হ্যাঁ, তাহলে কি বই চুরি করা আর হচ্ছে কি মিথ্যা বলা, এই বলে তার কি করতো? টাকা নিত। কার কাছ থেকে টাকা নিত? মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত। ঠিক আছে, ওকে। পরে দেখি যম শব্দের অর্থ কি। কি বলেছে? যম শব্দের অর্থ কি? যম শব্দের অর্থ জীবন, মৃত্যু, আনন্দ, দুঃখ। খেয়াল করো, আমরা বলি না জমে ধরছে, জমে মানে কি? জম মানে শেষ, মৃত্যু মানে কি? শেষ। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? বি নাম্বারটা, জমে ধরা, জমে নেওয়া, এটা উত্তর কি? মৃত্যু। কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার মৃত্যু। ঠিক আছে, মনে রাখবা, তাহলে দেখবে আনসার খুব ইজিলি করতে পারো ভাইয়ারা। ওকে, পরে দেখি, খেয়াল করো। তাহলে যম শব্দের অর্থ কি যদি বলি, তাহলে উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে আমার এই জাস্ট এখানে খেয়াল করো, যম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। পরেরটা আসি, দেখো পরেরটা খেয়াল করো, পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে তুগলুক খাঁর উল্লেখ আছে যে রচনায়। সহজ কোশ্চেন না ভাইয়া? এটা কিন্তু একবার সহজ কোশ্চেন। তাহলে তুগলুক খাঁর কথাটা উল্লেখ আছে যে রচনায়, অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলো, নাকি মাসি বেশি। এই যে বলা হইলো, এই গল্পগুলোর মধ্যে কোনটা রচনা করা মানে উল্লেখ করা আছে? হ্যাঁ, তোমাকে একটু আগে শিখালাম না ভাইয়া, এই যে তুগলুক খাঁ, তোমার একটু আগে বললা যে হুমায়ুনের বাবার নাম কি, একজন বলছে তুগলুক খাঁ। বইতে ছিল ওটা ভুল বলছে, মানে ভুলভাল শিখাইছে টিচাররা ওইটা, মানে তোমার হচ্ছে ওই গল্পের মধ্যে ওনা উল্লেখ করছে যখন স্কুল যাইতো, স্কুলে গিয়ে দেখতো, মানে উন্নত মানের শিক্ষক ছিল না, যার কারণে উল্টাপাল্টা শিখতো আর কি। হ্যাঁ, উল্টাপাল্টা শিখতো। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকেই তারা কি করতো? আলোচনা করতো। তা তুগলুক খাঁর উল্লেখ আছে এই শব্দটা বিলাসী রচনার মধ্যে, বিলাসী রচনার মধ্যে। ভাই একটু পরে আসে, দেখো খেয়াল করো, পরেরটা আসে মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল। ওই যে আমরা একটু বলছিলাম মৃত্যুঞ্জয়ের বাগানের মধ্যে আম বাগান ছিল, ওই আম বাগানের আয়তন কতটুকু ছিল? আয়তনটা কতটুকু ছিল পরীক্ষায় এটা মাঝে মাঝে দেখা যায়। পরীক্ষায় আসে ফার্স্ট ক্লাস মানে বর্তমান সময় কোন ক্লাস, সেকেন্ড ক্লাস মানে কোন ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস মানে কোন ক্লাস, এগুলো পরীক্ষা মাঝে মাঝে দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো তুমি এটা দেখে নিবা ভাইয়ারা। তাহলে দেখো 20-25 বিঘা, এইটা সঠিক উত্তর, এইটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে মৃত্যুঞ্জয়ের যে আম বাগান ছিল, যে আম বাগানের খুঁড়ে হচ্ছে ভাগিদার করতো, বলতো আমার আম বাগান, সেটা এটা বলতো। এই বাগানের আয়তন ছিল 20-25 বিঘা, মানে 20-25 বিঘা। চিন্তা করছো, অনেক বড় বাগান, অনেক বড় বাগান ছিল। হ্যাঁ, অনেক বড় বাগান ছিল ভাইয়া। হ্যাঁ, 20-25 বিঘা, রাইট উত্তর হয়ে গেছে। উত্তর হচ্ছে এই নাম্বারটা। ওকে, পরে দেখি বিলাসী গল্পে কোন পশুর নাম নেই। খেয়াল করছো, এখানে বলেছে নাম নেই। এখানে চিন্তা করতে হবে, দেখবা তুমি প্রশ্নগুলো পাবা, তুমিও দেখো যখন পরীক্ষা দিবা না, পরীক্ষা দিতে গিয়ে দেখবা এরকম দেওয়া হয়েছে কোনটা নেই কোনটা আছে। মাঝে মধ্যে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করার জন্য এগুলো দেয়, তোমাকে খেয়াল রাখতে হবে এগুলো। হ্যাঁ, তোমাকে এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কি বলছে? বিলাসী গল্পে কোন পশুর নাম নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, হস্তি আছে, কিন্তু হস্তির পিঠে যায়। পরে শিয়ালের নাম হচ্ছে শিয়াল, বাগানেও যখন হাঁটতে যায় শিয়ালের কথা আমরা পাইছিলাম। গরুর কথা তো পাইছি, গরুর কথা তো অবশ্যই দুধ খাওয়াতে লাগছে। এখন এখানে বলছে হরিণ, হরিণের কথার আমরা নাম পাই নাই, হরিণের কথাটা আমরা কি করি নাই, আমরা এখানে পাইনি। তাহলে বিলাসী গল্পে কোন পশুর নাম নেই উত্তর যদি বলা হয়, তাহলে উত্তর হবে আমার হরিণ, সি নাম্বারটা। কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার হরিণ। হরিণ কি? হরিণ হচ্ছে আমরা এই গল্পের মধ্যে পাইনি, গল্পের মধ্যে আমরা পাইনি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে হরিণ। ওকে জু ভাই, ওকে বা হরিণ। তাহলে পরে দেখি ভাই, খেয়াল করো পরেরটা আসে। এরপরে কি বলছে? আমার পথে চলে আসছি। আমরা বলছিলাম না আজকে 3টা গল্প শেষ করব। হ্যাঁ, আমার পথ, অপরিচিতা আর বিলাসী। এখন আমরা আমার সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমার পথ। ধরবো শেষ করবো। হ্যাঁ, ধরবো শেষ করবো। ওকে, দেখো খেয়াল করো আমার পথ কি কি আছে। দেখো আমার পথ খুব কম সংখ্যক ইগুলো আছে, আমরা জাস্ট ধরবো দেখবো আর কি। হ্যাঁ, ওকে, খেয়াল করো আমার পথ প্রবন্ধটি কোন গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? একবারে বেসিক কোশ্চেন না? দেখবা, তুমিও দেখবা, দেখছিস যারা পরীক্ষা দিবা, হ্যাঁ যারা পরীক্ষা দিবা তারা একটু খেয়াল রাখবা। তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন এগুলো একটু খেয়াল রাখবা। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত যদি বলা হয়, তাহলে উত্তরটা একবার চোখ বুঝে দিয়ে দিবা, রুদ্রমঙ্গল। শেষ,
উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমার রুদ্রমঙ্গল। ঠিক আছে, উত্তরটা হচ্ছে আমার রুদ্রমঙ্গল। ওকে, এরপর আসি দেখো, যাত্রার শুরুতে কবি কার প্রতি সালাম জানাচ্ছেন? অর্থাৎ আমার পথে কবিতা কাজী নজরুল ইসলাম যখন যাত্রা শুরু করবে, অর্থাৎ লেখা শুরু করবে, যাত্রা শুরুতে তিনি কাকে সালাম জানিয়েছেন? জানাইছেন নিজের সত্যকে, অর্থাৎ নিজের মধ্যে যে সত্য আছে এই সত্যকে তিনি সালাম জানিয়েছেন। সত্যকে তিনি কি করছেন? সালাম জানাইয়েছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি? সত্য। ঠিক আছে ভাইয়া, উত্তর হচ্ছে আমার নিজের সত্যকে তারা কি করছে? উনি সালাম জানিয়েছেন। সালাম জানিয়ে শুরু করছেন মানে নিজেকে সালাম জানিয়ে শুরু করছেন, মানে কারো গোলামি করবে না, কারো করবে না, নিজেকে নিজে চিনবে, নিজেকে নিজে জানবে। ওকে, খেয়াল করো, পরে দেখো, নিচের কোন ভয় কবিকে বিপথে নিয়ে যাবে না? নিচের কোন ভয়টা কবি কি করবে না? বিপথের দিকে নিয়ে যাবে না। এটা কি রাজ ভয়, এটা কি লোক ভয়, এটা কি নিজ ভয়, নাকি অন্য ভয়? দেখো, খেয়াল করো, নিচের কোন ভয় কবিকে বিপথে নিয়ে যাবে না? দুইটা উত্তর হয়, রাজ ভয়, লোক ভয়। লোক ভয়, রাজ ভয়, এটা উত্তর হচ্ছে কি? এই তো, হ্যাঁ, নিজের সত্যকে। গুড, আগের আনসারটা হচ্ছে নিজের সত্যকে জানিয়ে উনি কি করছেন? গল্পযাত্রা শুরু করছেন। অর্থাৎ উনি ওনার সত্যকে প্রণাম করে, তোমার সত্যকে সালাম জানিয়ে উনি কি করছেন? ওনার গল্পটা লেখা শুরু করছেন। তোমার দেখবো গল্প শুরুতে বলা হয়েছে এটা। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে? নিচের কোন ভয় রাজ ভয় নাকি লোক ভয়? রাজ ভয়, লোক ভয়, হ্যাঁ এবি। ওকে, হ্যাঁ, রাজ ভয়, লোক ভয়, এই দুইটা ভয়ই, হ্যাঁ, এই দুইটা ভয়ই তোমার হচ্ছে কি করবে না? ওনাকে বিপথে নিয়ে যাবে না। অর্থাৎ উনি লোককে ভয় পায় না, উনি রাজাকে ভয় পায় না, রাষ্ট্রকে ভয় পায় না। উনি রাষ্ট্রে কি আইন করছে উনি এই আইন মানে না, ওই আইন মানে উনি ওনার সত্যকে চিনে, উনি কোনো লোককে ভয় পায় না, উনি তোমার হচ্ছে ওই ফেসিস্ট সরকারকে ভয় পায় না, ওকে ভয় পায় না, ওই চাঁদাবাজকে ভয় পায় না। উনি ভয় পায় জাস্ট, উনি কি করে? উনি জাস্ট ওনার সত্যকে প্রণাম করে, সালাম জানে। উনি সত্য যা বলবে ওটাই করবে উনি, ওটাই করতে চায় উনি। ঠিক আছে, ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ আর বি দুইটি হবে। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে কি দেখো, নিচের কোন নিজেকে চিনলে মানুষের মনে কি আসে? অর্থাৎ তুমি যখন তোমাকে চিনবা, জানবা তুমি কিরকম, তুমি কি চাও, কি ডিমান্ড করো, তুমি কি করতে ভালোবাসো, এই জিনিসগুলো তুমি যখন জানবা তখন তোমার মধ্যে কি আসবে? তোমার মধ্যে কি আসবে? তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, আত্মবিশ্বাস আসবে, একটা জোর আসবে। বড় একটা জোর আসে, বৈশিষ্ট্য হয় না, নিজেকে চিনে বৈশিষ্ট্য হয় না ভাইয়া, নির্ভরতা আসে নাকি হচ্ছে অন্য কিছু আছে? দেখো তো, নিজেকে যখন চিনবা তখন তোমার মনের মধ্যে কি আসবে? মনের মধ্যে কোন জিনিসটা আসবে? হ্যাঁ, একটা বড় একটা জোর আসে। বড় একটা কি আসবে? জোর আসবে, আত্মবিশ্বাস আসবে। আমি আমাকে চিনি, আমি কোন জায়গায় পারবো, কোন জায়গায় পারবো না, এটা আমি ভালো মতো জানি। এই জেনে দেখেই তোমার মধ্যে কি আসবে? একটা জোর চলে আসবে। বুঝতে পারছো? তুমি কি করতে পারবা না করতে পারবা, তুমি অনেক কিছু থেকে বেঁচে যাবা, অনেক কিছু থেকে বেঁচে যেতে পারো যখন তুমি নিজেকে চিনবা, অনেক জানবা। ওকে, হ্যাঁ, বড় একটা জোর আসবে। পরে দেখি কুর্নিশ শব্দের অর্থ কি বলা হয়েছে? কুর্নিশ শব্দের অর্থটা কি? সম্মান প্রদর্শন, বিদায়, দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা। এখন বলা হয়েছে কুর্নিশ, খেয়াল করো, কাউকে করি না কুর্নিশ। কাজী নজরুল বলছে না, আমি কাহারও করি না কুর্নিশ, মানে কাউকে প্রণাম করি না, কাউকে সম্মান দেখা যায় না, মানে কারোর কাছে উনি মাথা নত করে না। কারোর কাছে কি করে না? উনি মাথা নত করে না। বুঝছো? উনি যা সত্যের কাছে নত হবে, উনি সত্যের কাছে কি হবে? নত হবে। হ্যাঁ, বলে সম্মান প্রদর্শন, হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা ক্ষমা প্রার্থনা, এটা হচ্ছে কুর্নিশ মানে কি? সম্মান প্রদর্শন, কারো কাছে কি করা? সম্মান প্রদর্শন করা। উনি এটা চায় না, করতে চায় না এটা। বুঝছো? তাহলে উত্তর হচ্ছে কুর্নিশ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সম্মান প্রদর্শন। কুর্নিশ শব্দের অর্থ কি? পরীক্ষা অনেকবার আসছে। তো কুর্নিশ শব্দের অর্থ কি? সম্মান প্রদর্শন। ওকে, সম্মান প্রদর্শন পাইছি। এরপরে দেখি তো, মহাত্মা গান্ধীর আসল নামটা কি? এটা মাঝে মধ্যে পরীক্ষা দেখা যায়। মহাত্মা গান্ধীর আসল নামটা আসলে কি? মহাত্মা গান্ধীর আসল নাম কি? হ্যাঁ, মোহনদাস করমচাঁদ গান্ধী, নাকি হচ্ছে শ্রীনিবাস রামানুজান, নাকি সত্যজিৎ রায়, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, কোনটা? এই তো একদম বলে ফেলছো। হ্যাঁ, মহাত্মা গান্ধীর আসল নাম কি? হ্যাঁ, মহাত্মা গান্ধীর আসল নাম হচ্ছে এই মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর। ওকে, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছে। ব্যাপারে আসি, দেখো, খেয়াল করো, আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে কি? পরাবলম্বন, স্বাবলম্বিতা, বিশ্বাস, নাকি উদারতা? এখন তুমি চিন্তা করো, যখন তুমি তোমার সক্রিয়তা হারাই ফেলবা, এটা মানে কখন? যখন তুমি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবা।
মানে পরীক্ষা হলের মধ্যে চিন্তা করতেছো আমার বন্ধু তো ভালো পারে, আমাকে সে দেখাবে, হ্যাঁ, তখন কি হবে, তুমি যে তোমার পড়ার স্পিডটা আছে তুমি কমিয়ে ফেললা, তুমি কি করলা, কমিয়ে ফেললা, বুঝতে পারছো? তুমি যখন অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবা তখন তোমার মধ্যে যে সক্রিয়তা ভাব আছে, সক্রিয় যে ভাবটা ছিল এটা কমে যাবে আস্তে আস্তে, আস্তে আস্তে কি হবে, কমে যাবে। তাহলে আমি তোমাকে বলবো তুমি মানুষের উপরে মানে ডিপেন্ডেন্ট হবা না, ডিপেন্ডেন্ট হবে না, তুমি তোমাকে নিয়ে চিনবা, তুমি জানবা যে তুমি কতটুকু পারো। অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তুমি নিষ্ক্রিয় হয়ে যাবা, তুমি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবা আস্তে আস্তে। তো তোমাকে বলবো তুমি পরাবলম্বন জিনিসটা করলে তোমাকে কি হয়ে যাবা, নিষ্ক্রিয় হয়ে যাবা বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবা আর কি, কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলবা। হ্যাঁ, পরাবলম্বন। ওকে, পরে কি আসে দেখি, আত্মাকে চিনলে কি আসে, আত্মাকে চিনলে কি আসে ভাইয়া, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। তার মানে আত্মা মানে কে, আত্মা মানে হচ্ছে নিজে, বা আমি কাজ চিনলে যখন নিজ, আত্মা মানে কি, নিজেকে চিনলে, তাহলে আমি নিজেকে চিনবো, নিজেকে জানবো, তখন আমার মধ্যে কি আসবে, আত্মনির্ভরতা আসবে, মানে আমার উপরে আমাকে ভরসা করার একটা কি আসবে, সাহস আসবে, একটা উদ্দীপনা আসবে যখন আমি কি করব, আমাকে নিজেকে চিনবো। আমি আত্মাকে চিনলে নিজের মধ্যে কি আসবে, আত্মনির্ভরতা আসবে। ঠিক আছে ভাইয়ারা, তাহলে শরীর করতে হচ্ছে এটা মনে রাখবা, জীবনের বাস্তব জীবনে কাজে লাগাবা, এটা বাস্তব জীবনে কাজে লাগাবা, এই তো আত্মনির্ভরতা। ওকে, পেয়ে গেছি। পরে দেখো, দেশের মিথ্যা ভণ্ডামি দূর করার জন্য কি প্রয়োজন, যে মিথ্যা ভণ্ডামি এগুলোকে দূর করার জন্য আমার কি প্রয়োজন, আগুনের সম্মার্জনা, শান্তি বজায় রাখা, ক্ষমা চাওয়া, মিথ্যা প্রচার, এগুলো কোনটা, দেশের মিথ্যা ভণ্ডামি দূর করার জন্য আমাদের আসলে কি প্রয়োজন, কি প্রয়োজন, হ্যাঁ কাজী বলে দিয়েছেন যে আমাদের হচ্ছে কি প্রয়োজন, আগুনের সম্মার্জনা, অর্থাৎ আগুনের যে ঝান্ডা আছে এটা যখন মাথায় নামবা তখন ফেসিস্ট সহ যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত দুর্নীতি আছে সব পালিয়ে যাবে আস্তে আস্তে। তার সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, আগুনের সম্মার্জনা। ঠিক আছে ভাইরা, আগুনের সম্মার্জনা। ওকে, দেখি লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কি আমার, এই যে এটা মেকি শব্দের অর্থ কি, সর্বশেষ কোয়েশ্চেন আছে দেখবা, আগামীকালকা হবে, তার পরবর্তী ক্লাস হবে একবার 7 দিন, 7 দিন সময় আছে, 7 দিন একেবারে আমরা A to Z বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটাই, বাংলা প্রথম ফার্স্ট সেকেন্ড দুইটা একেবারে A to Z যা আছে পুরোটা রিভিশন দিবেন ইনশাআল্লাহ, একবারে ধরে ধরে উচ্চারণ শুরু করে বানান, বাক্য শুদ্ধিকরণ, তারপর হচ্ছে বাক্য রূপান্তর, হ্যাঁ তারপর হচ্ছে ইমেল লেটার যা আছে A to Z সবগুলো করার পাশাপাশি বাংলা প্রথম পত্রের মধ্যে যে লাল সালু উপন্যাস এবং সেটা ধরে নাটকটা আছে এগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে, লাইভ ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে এখানে কি বলছে, মেকি শব্দের অর্থ কি, মেকি শব্দের হচ্ছে আমার মিথ্যা বা কপট, মেকি শব্দের অর্থ কি বা মিথ্যা বা কপট, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি বা মেকি, মেকি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বা কপট, মিথ্যা বা কপট। আগামী 7 দিন যা 7 ডেজ আমরা কি করছি, আমরা 7 ডেজ একটা চ্যালেঞ্জ নিয়েছি, এই চ্যালেঞ্জের মধ্যে আমরা জাস্ট বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র যা আছে একেবারে A to Z ধরে ধরে আমরা কি করবো, শেষ করব। যারা যারা আছো যুক্ত আছো, যারা বন্ধুরা আছে সবাইকে একটু মেনশন করে জানিয়ে দিবা, আমরা একেবারে আগামী 7 দিনের মধ্যে বাংলা যাতে A+ মিস না হয়, বাংলাতে A+ মিস মানে তোমার এইচএসসিতে A+ মিস, আর এইচএসসিতে A+ মিস মানে তোমার ভার্সিটিতে একটা বড় ঘাটতি দেখা দিবে। তাহলে আমি তোমাকে বলবো বাংলাতে A+ মিস, অর্থাৎ শুরুতে যদি ভালো হয়, শুরুটা যদি ভালো হয় তাহলে শেষটা ভালো হবে। শুরুতে ভালো করতে চাইলে, শুরু একটা ভালো একটা ফিডব্যাক, ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা মাইন্ড তৈরি করতে চাইলে তোমাকে অবশ্যই বাংলাতে ভালো করতে হবে, যেহেতু সকল বিভাগেরই বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু হবে, পর দ্বিতীয় পত্র পরীক্ষা হবে, এই দুইটা পরীক্ষা যাতে ভালো হয়, যাতে A+ থাকে সেই আমরা চেষ্টা করব। তো এই আশা করি তোমরা সবাই থাকবে, সহযোগিতা করবে, পাশাপাশি তোমরা হচ্ছে পড়াশোনায় মনোযোগ দিবে এই আশা করছি। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আবার ম্যারাথন ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।